আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দেখা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 4। গভীর রাত, চারপাশ স্তব্ধ, নিস্তব্ধতা। পৃথিবী নিজেও নিদ্রাহীন। মিস্টার চেন সিং এর বাড়ির চারিদিকে শুনশান নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। এমন সময় এক রহস্যময় আগন্তুক নিঃশব্দে প্রবেশ করে সেই বাড়িতে। তার চলাফেরা বাতাসের মতো হালকা, কোনো শব্দ নেই, কোনো ছাপ নেই। বাগান পেরিয়ে আগন্তুক এগিয়ে যায় মিস্টার চেন সিং এর গোপন ল্যাবের দিকে। তার চোখ জুড়ে রয়েছে অদ্ভুত দৃঢ়তা। সে ঠিক জানে কিভাবে পৌঁছাতে হবে তার লক্ষ্যে। ল্যাবের শক্তপোক্ত দরজার সামনে এসে দাঁড়ায় সে। তার চোখের সবুজ মণি তীক্ষ্ণভাবে স্ক্যান করে দরজার পাসওয়ার্ডের ডিসপ্লেকে। আর সাথে সাথে ডিসপ্লেতে ভেসে ওঠে অ্যাক্সেস গ্রান্টেড। মাথার ওপর লেড লাইটটা সবুজ আলো প্রদর্শন করে আশ্চর্যজনকভাবে। দরজা ধীরে ধীরে খুলে যায়। মনে হলো সেই আগন্তুকের উপস্থিতি এখানে আগে থেকেই জানা ছিল। ল্যাবের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো সিকিউরিটি অ্যালার্ম বাজে না, কোনো সতর্ক সংকেত দেয় না। সবকিছুই তার জন্য প্রস্তুত ছিল। রহস্যময় আগন্তুক ধীরে ধীরে ল্যাবের ভেতরে পা রাখে। তার উপস্থিতি চারপাশের বাতাসকে আরো ভারী করে তোলে। অজানা কিছু ঘটতে চলেছে। শুনশান নিস্তব্ধতার মধ্যে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থেকে চারপাশের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তনকে অনুভব করতে চেষ্টা করে। ল্যাবের ভেতরে নিঃশব্দে পা ফেলে আগন্তুক এগিয়ে যায় সেই বিশাল আকৃতির রুমের দিকে। সেই মুহূর্তে তার হাতে থাকা স্মার্ট ঘড়িটি হঠাৎই সক্রিয় হয়ে ওঠে। নীলাভ আলো ঝলমল করে ওঠে স্ক্রিনে। ঘড়ির স্ক্রিনে একটা সিগন্যাল স্পষ্ট হয়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে একটি বার্তা ভেসে ওঠে, অ্যাথেরিয়ান ইজ ইন দিস রুম। এই তথ্য পাওয়ার মাত্রই আগন্তুকের চোখে ধরা পড়ে এক টুকরা প্রজ্ঞা। রুমের ভারী দরজার সামনে থেমে তার মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জানে এখন সে তার লক্ষ্যের খুব কাছাকাছি। এথেরিয়ান, সেই ড্রাগন, তার একমাত্র ভাই, এখানেই বন্দী। রহস্যময় আগন্তুক রুমের দরজার দিকে তাকায়। তার হাতের স্মার্ট ঘড়িটিতে আবার একবার নজর বুলিয়ে নেয়। সে জানে এবার তার সামনে অপেক্ষা করছে একটি কঠিন চ্যালেঞ্জ, যা তাকে তার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে অথবা ধ্বংসের দিকে ঠেলে দেবে। কিন্তু সে থামে না। সামনে যাই থাকুক না কেন, সে প্রস্তুত। সবকিছু নির্ভর করে এই মুহূর্তটির উপর। এথেরিয়ানকে উদ্ধার করা তার একমাত্র লক্ষ্য। আগন্তুক হাত দিয়ে তুড়ি বাজাতে রুমের ভারী দরজাটি মৃদু গুঞ্জন তুলে খুলে যায়। সে ধীরে ধীরে রুমে প্রবেশ করে। চোখের কোণার প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ছে। চারপাশে রয়েছে শুধু বিভিন্ন ধরনের ডিভাইস আর যন্ত্রপাতি। দেখে বোঝা যাচ্ছে জায়গাটা কোনো পরীক্ষাগারের অংশ। কিন্তু আশপাশে আর কিছুই নেই। কোনো ড্রাগনের উপস্থিতির আভাসও নেই। আগন্তুকের ভুরু কুঁচকে ওঠে। সে সন্দেহাতীত ভাবে ঘুরে দাঁড়ায়। আর তখনই তার দৃষ্টি পড়ে একটি গোপন দরজার উপর। ওই দরজার অবয়বটাই বলে দিচ্ছে এটা একটি সিক্রেট রুমের প্রবেশ পথ। আগন্তুক সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তার হাতের স্মার্ট ঘড়িটি সাথে সাথেই সিগন্যাল দিতে শুরু করে, একটানা অনবরত। আগন্তুকের চোখে এক চিলতে সংকল্প ফুটে ওঠে। সে জানে এথেরিয়ান ঠিক এই রুমের ভেতরেই বন্দী। এই রুমের ওপারেই রয়েছে তার আসল লক্ষ্য, আর যে কোনো মূল্যে তাকে এই রুমে প্রবেশ করতে হবে। সে এক মুহূর্তের জন্য দ্বিধা না করে সে সিক্রেট রুমের পাসকোড ডিসপ্লের সামনে এগিয়ে যায়। তার চোখের মনি তীক্ষ্ণভাবে স্ক্যান করে ডিসপ্লেতে। কিন্তু এইবার কিছু অস্বাভাবিক ঘটে। দরজাটা কোনো সাড়া দেয় না, কোনো গুঞ্জন করে ওঠে না। রহস্যময় আগন্তুক কিছুটা চমকিত হয়, যদিও তার মুখে তা প্রকাশ পায় না। তার চোখে এক মুহূর্তের জন্য সন্দেহের ছায়া ভেসে ওঠে। দরজা স্থির, কোনো প্রতিক্রিয়া নেই। এটা যেন তাকে চ্যালেঞ্জ করছে, তার ধৈর্য পরীক্ষা করছে। আগন্তুক পুনরায় পাসকোড স্ক্যান করার প্রচেষ্টা চালায়, এবারও ব্যর্থ হয়। ডিসপ্লেতে এখনো বেশি উঠছে, অ্যাক্সেস ডিনাইড। এই বার্তা দেখে আগন্তুকের মুখে রহস্যময় হাসি মিলিয়ে যায়, আর তার চোখে ফুটে ওঠে দমিত ক্রোধের তীব্র ঝলক। মুহূর্তেই তার মনে ভরে ওঠে এক ভয়ানক রাগে। সবকিছু ধ্বংস করে দেওয়ার প্রবল ইচ্ছা তাকে গ্রাস করতে শুরু করেছে। তার শরীরের প্রতিটি রন্ধ্রে আগুন জ্বলে উঠছে। মনে হচ্ছে এখনই এই পুরো ল্যাবরেটরিটি জ্বালিয়ে দিতে পারলে সে শান্তি পেত। রাগে হুঁশে থাকা আগন্তুক এবার আর অপেক্ষা না করে দরজাটা সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক তাকে এই রুমে ঢুকতে হবে। কিন্তু যখনই তার হাত দরজার পৃষ্ঠ স্পর্শ করে, এক মুহূর্তের মধ্যে ঘটল অপ্রত্যাশিত কিছু। আগন্তুক প্রচন্ড জোরে ছিটকে পড়ল পেছনে। অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে দিল।
তার পুরো শরীরটা বিদ্যুতের শকের মতো প্রবল আঘাতে কেঁপে উঠল। ধাক্কাটা এতটাই শক্তিশালী ছিল যে আগন্তুক মেঝেতে পড়ে গেল। শরীরের প্রতিটি পেশি কুঁকড়ে উঠতে লাগলো যন্ত্রণায়। তার মুখে একটা দম বন্ধ করা চিৎকার বেরিয়ে এলো। আর সে বুঝতে পারলো এই দরজা জোর করে ভাঙা সম্ভব নয়। সাথে সাথেই আগন্তুক উঠে দাঁড়ায়, শরীরের ব্যথা উপেক্ষা করে দ্রুত নিজের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনে। এবার সে বুঝতে পারে এই রুমে সাধারণ সিকিউরিটির বাইরে অন্য কিছু আছে, এমন কিছু যা ড্রাগনকেও দমিয়ে দিতে পারে। এই দরজাটা খোলা এত সহজ হবে না, এর পেছনে আরো কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। আত্মবিশ্বাসের সঙ্গে সে তার চোখের মনি দিয়ে রুমের ভেতর দৃশ্য স্ক্যান করতে শুরু করে। এবার তার লক্ষ্য দরজার ওপাশে কি ধরনের সিকিউরিটি সিস্টেম সক্রিয় আছে তা খুঁজে বের করা। স্ক্যানের মাধ্যমে ধীরে ধীরে রুমের ভেতরের জটিল সুরক্ষা ব্যবস্থা তার সামনে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। যখন আগন্তুক তার চোখের মনির সাহায্যে রুমের ভেতরের দৃশ্য স্ক্যান করে, তখনই মুহূর্তেই তার ভাবমূর্তি বদলে যায়। স্ক্যানের ফলস্বরূপ রুমের ভেতরের যে দৃশ্য সে দেখতে পায় তা তার মনে গভীরভাবে ধাক্কা দেয়। ভেতরে থাকা এথেরিয়ান স্পষ্টভাবে দৃশ্যমান, যদিও তার মানব রূপে, কিন্তু তার শরীরের অবস্থা এক অত্যন্ত করুণ, ক্ষতবিক্ষত, দগ্ধ আর বিবর্ণ। এথেরিয়ানের মানব রূপ মাটিতে পড়ে আছে, তার দেহের বিভিন্ন অংশে রক্তাক্ত চিহ্ন, তার মুখে এক ধরনের কষ্টের ছাপ ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে আগন্তুকের মুখ হতবাক প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। সে জানে এথেরিয়ানকে এমন অবস্থায় দেখে তার অভিযান আরো জটিল হয়ে উঠছে। এখন তাকে কেবল এই দরজাটি ভাঙতে হবে না, বরং এথেরিয়ানের জীবনকেও রক্ষা করতে হবে। এথেরিয়ানের অবস্থা দেখে আগন্তুকের মনে গভীর উদ্বেগের জন্ম নেয়। যদি এভাবে আরো কিছুদিন ধরে এথেরিয়ান এই অবস্থায় থাকে, তবে সে তার ড্রাগন সত্তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। তাদের জাতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ড্রাগন সত্তার অভাব এথেরিয়ানের শক্তি আর ক্ষমতাকে শেষ করে দিতে পারে, এমনকি তার জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে। এই মুহূর্তে তার লক্ষ্য শুধু এথেরিয়ানকে মুক্ত করা নয়, বরং তাকে দ্রুততার সঙ্গে ড্রাগন সত্তা পুনরুদ্ধারে সাহায্য করা। পাসওয়ার্ডের ডিসপ্লে স্ক্যান করার পরেও কোনো তথ্য প্রদর্শিত না হওয়ায় আগন্তুকের মন উদ্বিগ্ন হয়ে ওঠে। তার চিন্তা দ্রুত গতিতে চলতে থাকে। আর সে সিদ্ধান্ত নেয় দরজার চারপাশে আরো গভীরভাবে স্ক্যান করার জন্য। দরজার চারপাশে স্ক্যান করতে গিয়ে সে দেখতে পায় রুমের দরজার পাশে অদ্ভুত ধরনের কেমিক্যাল ধারা তৈরি করা হয়েছে। এই কেমিক্যাল বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শুধুমাত্র মানুষ এটি স্পর্শ করতে পারে, আর কোনো প্রাণীর জন্য এটি বিপজ্জনক বা অতিক্রম করা অসম্ভব। এই সিকিউরিটি সিস্টেম শুধুমাত্র সাধারণ নিরাপত্তার চেয়ে অনেক বেশি জটিল আর শক্তিশালী। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে তাকে কৌশলী হতে হবে। আগন্তুকের মাথায় হঠাৎ করে একটা স্পষ্ট ধারণা আসে। সে বুঝতে পারে এই সিক্রেট রুমের দরজাটি আসলে সেরাফিক ডিটারেন্ট নামের কেমিক্যাল দ্বারা সুরক্ষিত। এই রাসায়নিকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কিছু বিশেষ জীব বা প্রাণীর জন্য বিপজ্জনক। এই কেমিক্যালটি এক ধরনের রেডিও অ্যাক্টিভ রিডিং তৈরি করতে পারে যা অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে করে দরজার আশপাশে অতিক্রম করা একেবারে অসম্ভব হয়ে ওঠে। অতিরিক্তভাবে দরজার পাসকোড ডিভাইসটি শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে খুলতে সক্ষম, যা একমাত্র মানুষের জীববিজ্ঞান শনাক্তকরণকে গ্রহণ করে। এই সমন্বয়ে আগন্তুকের দরজা খোলার পথ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। অত্যন্ত রেগে উত্তেজিত আগন্তুক চারপাশের ডিভাইসগুলিকে ভাঙচুর করতে শুরু করে। সিসিটিভি ক্যামেরাগুলো ফেটে যায়, স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, আর মেটাল টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। তারপর সে দ্রুত কম্পিউটারের সামনে এসে একটি বার্তা টাইপ করতে শুরু করে। তার হাত চলতে থাকে, আর কিছুক্ষণ পরে একটি বার্তা স্ক্রিনে ওঠে। বার্তাটি থ্রেড জাতীয়, অর্থাৎ স্পষ্টভাবে একটি হুমকির চিহ্ন। মিস্টার চেন সিং, আপনার সিক্রেট রুমের সুরক্ষা ব্যবস্থা আমি ভাঙতে কিছুই করতে পিছুপা হব না। আপনার প্রযুক্তির দুর্বলতা আমি খুঁজে পেয়েছি। এথেরিয়ান মুক্তি পাবে, আর যে কোনো বাধা অতিক্রম করা হবে। আপনার প্রতিরোধের যত শক্তিশালী হোক না কেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অনিচ্ছাকৃত আগন্তুক। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর রশ্মি ফিওনার ঘরের জানালা দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ঘুমের তাড়াতাড়ি প্রভাব কাটিয়ে সে চোখ মেলল। তাজা বোধ করতে সে বিছানা থেকে উঠে আবার ওয়াশরুমের দিকে চলে যায়। ব্রেকফাস্টের জন্য স্নিগ্ধভাবে প্রস্তুত হয়ে ফিওনা সুস্বাদু নাস্তা শেষ করার পর সে পছন্দসই পোশাক পরিধান করে।
আজ সকালে চিনো প্যান্ট আর সাদা শার্ট পরে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। গাড়ির দরজা খুলে সে ভিতরে প্রবেশ করে। ড্রাইভার একটি মৃদু হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। ফিওনা গাড়ির সিটে বসে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য প্রস্তুত। গাড়ি শহরের ব্যস্ত রাস্তায় প্রবাহিত হতে থাকে আর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দূর থেকে ক্রমশ ঘন হতে থাকে। গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল গেটে এসে থামে আর ফিওনা গাড়ি থেকে নেমে পা রাখে বিশ্ববিদ্যালয়ের মাটিতে। তার দৃষ্টিতে স্পষ্টভাবে এক নতুন দিনের জন্য প্রস্তুতি চিহ্ন দেখা যাচ্ছে। মিস্টার চেন সিং ল্যাবে প্রবেশ করতে আতঙ্কিত হয়ে পড়েন। পুরো ল্যাবের অবস্থা দেখে তিনি হতবাক হয়ে যান। ডিভাইসগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্ক্রিনগুলো চূর্ণ বিচূর্ণ আর কেবল অন্যান্য যন্ত্রপাতি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চেন সিং কিছুক্ষণ স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখে একে একে ল্যাবের ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর দিকে ঘোরায়। এরপর তার দৃষ্টি কম্পিউটারের স্ক্রিনে থাকা বার্তায় গিয়ে পড়ে। বার্তাটি সবার জন্য স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তিনি জানেন ভেনাসের ড্রাগনের আসন্ন সংকট আর তাদের পৃথিবীতে আসার খবর। বার্তাটি পড়ে চেন সিং এর মুখমণ্ডলে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন যে তাদের গোপনীয়তা আর নিরাপত্তা এখন হুমকির মুখে, আর পৃথিবীতে আগন্তুকরা এসে পৌঁছেছে। এই পরিস্থিতি তার জন্য এক নতুন সংকট তৈরি করেছে, যা তিনি নিরসনে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। বার্তাটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল যে আগন্তুক পুনরায় আসতে পারে আর তার উপস্থিতি ল্যাবের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলবে। তিনি দ্রুত বুঝতে পারলেন যে এই বিপদ কেবল ল্যাব পর্যন্ত সীমাবদ্ধ নয়, ফিওনার জীবনেও এতে হুমকির মধ্যে পড়তে পারে। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। তিনি সিদ্ধান্ত নিলেন ফিওনাকে এখন এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। তিনি জানতেন তার প্রিয় নাতনি যদি এই ঝুঁকির মধ্যে পড়ে তবে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। চেন সিং দ্রুত পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি ফিওনাকে কোনো একটি সুরক্ষিত স্থান, যেমন গোপন আশ্রয় বা নিরাপদ আবাসিক এলাকায় স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। তার মনে ছিল দৃঢ় সংকল্প, ফিওনার জীবন যেন কোনোভাবে বিপন্ন না হয়। তাকে সুরক্ষিত রাখতে যতদূর সম্ভব এই বিপদ থেকে তাকে দূরে সরিয়ে নিতে হবে। ফিওনা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই তার চোখে পড়ল মিস্টার চেন সিং সোফায় বসে আছে। তার মুখাবে স্পষ্ট চিন্তার ছাপ, চোখে উদ্বেগের ছাপ আর মলিন চেহারা। তিনি গভীর চিন্তায় নিমজ্জিত। ফিওনা নিজের কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে সোফায় বসে গেলেন চেন সিং এর পাশে। গ্র্যান্ডপা, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল। চেন সিং তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর ফিওনার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, ফিওনা মাই ডিয়ার, আমাদের এখন দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাকে এখনই এই বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। ফিওনার মুখে চিন্তার ছায়া। কিন্তু কেন? হঠাৎ এমন কি হয়ে গেল যে আমাকে নিরাপদ স্থানে থাকতে হবে? চেন সিং এর মুখে দৃঢ়তা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার নিরাপত্তা। কিছু বিপদ আসন্ন আর তোমার সুরক্ষা নিশ্চিত করতে হলে তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে নিতে হবে। তুমি আমার উপর ভরসা করো না? তুমি জানো না তোমার গ্র্যান্ডপা তোমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা তোমার একান্ত মঙ্গলের জন্য। ফিওনা অবাক হলে তার গ্র্যান্ডপার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলো। অবশেষে সে নীরবে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে গ্র্যান্ডপা, আমি প্রস্তুত। কোথায় যেতে হবে আমাকে? মিস্টার চেন সিং গভীর চিন্তায় ডুবে থেকে ফিওনার দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক করেছি আজকের মধ্যে তুমি তোমার পিকিং ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও। মিস ঝাং ফিওনার জন্য পানি নিয়ে আসার সময় কথাগুলো শুনে অবাক হয়ে যান। ফিওনা কান্নারত হয়ে মিস্টার চেন সিং এর সামনে দাঁড়িয়ে বলল, গ্র্যান্ডপা, আমি তোমাকে আর মিস ঝাংকে ছেড়ে কিভাবে থাকবো? মিস চেন সিং তার নাতির দিকে গভীরভাবে তাকালেন আর তার চোখে মায়া জল জমে উঠল। ফিওনা, আমি জানি এটা তোমার জন্য খুবই কঠিন, কিন্তু তোমার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানে থাকো তাহলে বিপদ হতে পারে। মিস ঝাং পানির বোতল রেখে মনপুতভাবে এগিয়ে এসে ফিওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফিওনা মামনি, তুমি জানো আমরা সবসময় তোমার পাশে আছি। তোমার নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিওনার চোখের জল আরো গড়িয়ে পড়ল, কিন্তু সে একে অপরের কাছে থাকার প্রতিশ্রুতি নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি তোমাদের খুব মিস করব।
মিস্টার চেনসিং আর মিস ঝাং তার চোখের জল মোছার জন্য তার দিকে সহানুভূতির চোখে তাকিয়েছিলেন। তাদের ভালোবাসা আর উদ্বেগ ফিওনার হৃদয়ে পৌঁছে গেল। অবশেষে ফিওনা ব্যাগপত্র গুছিয়ে তৈরি হলো। একান্তে ঘরের দিকে ফিরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলো। নেমে এসে দেখলো মিস ঝাং সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। দরজার বাহিরে মিস্টার চেনসিং গাড়িতে বসে অপেক্ষা করছেন, তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে তার লাগেজটা হাত থেকে ছেড়ে মিস ঝাংয়ের দিকে এগিয়ে গেল। জড়িয়ে ধরে সে কান্না ভেঙে পড়ল। মিস ঝাংও নিজেকে সামলাতে পারলেন না। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কান্নারত কণ্ঠে বলল, মিস ঝাং, আমি আপনাকে অনেক অনেক বেশি মিস করব। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এমন দিন আসবে কখনো কল্পনাও করিনি। মিস ঝাংয়ের কণ্ঠ কাঁপতে কাঁপতে বের হলো, আমিও তোমাকে খুব মিস করব ফিও মামনি, কিন্তু মনে রেখো তোমার ভালো থাকা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিওনা মিস ঝাংকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এই মুহূর্তটা তাদের জীবনের শেষ সান্ত্বনা। বাইরে অপেক্ষা থাকা মিস্টার চেনসিং গাড়ির ভেতর থেকে এই দৃশ্যটি দেখছিলেন। তার চোখে জল জমে উঠল, কিন্তু তিনি মুখ শক্ত করে জানতেন যে এটা ফিওনার সুরক্ষার জন্যই দরকার। ফিওনা শেষবারের মতো মিস ঝাংয়ের মুখের দিকে তাকিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে যেন তার জীবন থেকে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। গাড়ি চলছে আর সে আপন মনে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। রাস্তার দুই পাশে দ্রুত পাল্টে যাওয়া দৃশ্যগুলো তার চিন্তাগুলোর প্রতিফলন। অনেক কিছুই ভাবছে সে, নানা স্মৃতি, ভাবনা আর এক অজানা ভবিষ্যতের উদ্বেগ, সবকিছুই তার মনের মধ্যে ঝড় তুলছে। মিস্টার চেনসিং একবার আর চোখে ফিওনার দিকে তাকালেন। তার দৃষ্টিতে উদ্বেগ আর স্নেহের মিশ্রণ। তিনি জানেন এই মুহূর্তটা ফিওনার জন্য কতটা কঠিন। তিনি আস্তে করে ফিওনার মাথায় হাত রাখলেন, যেন বলতে চাইলেন, আমি তোমার পাশে আছি। ফিওনা ধীরে ধীরে তার গ্র্যান্ডপার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল। কোনো কথা না বলে সে মাথা তুলে মিস্টার চেনসিং এর কাঁধে রেখে দিল। এভাবে সে তার গ্র্যান্ডপার স্নেহে সান্ত্বনা খুঁজে পেল। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত কষ্টের মাঝে একমাত্র আশ্রয় তার জন্য যথেষ্ট। গাড়ি চলতে থাকলো আর সে গ্র্যান্ডপার কাঁধে মাথা রেখে নিঃশব্দে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে রইল। তার নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিল। গাড়িটি ধীরে ধীরে থামলো পিকিং ইউনিভার্সিটির প্রাঙ্গণে। ফিওনা আর মিস্টার চেনসিং গাড়ি থেকে নামলো। আশপাশে একটি গভীর নীরবতা বিরাজমান। দুজনের সোজা এগিয়ে গেলেন প্রফেসরের রুমের দিকে। দরজার সামনে এসে ফিওনা একটু পেছনে দাঁড়িয়ে রইল। মিস্টার চেনসিং একাই ভেতরে প্রবেশ করলেন। ফিওনার হৃদয় ধাক্কা খাচ্ছে এক অজানা সংখ্যায়। বাইরে অপেক্ষা করতে করতে তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর মিস্টার চেনসিং প্রফেসরের সাথে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে এলেন। তার পেছনে প্রফেসর বেরিয়ে এলেন। প্রফেসর হাসি মুখে ফিওনার দিকে তাকিয়ে বললেন, ফিওনা, তুমি তোমার কক্ষে যাও। আজ থেকে তুমি শাওই ওয়ান ডরমিটরিতে থাকবে। 5 নম্বর রুম তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। ফিওনা একটু চমকে উঠলে, শাওই ওয়ান ডরমিটরি? এটা তো অন্যতম আধুনিক ডরমিটরি। তার জন্য বরাদ্দ? মনের মধ্যে খানিকটা স্বস্তি আসলেও চেনসিংকে ছেড়ে যাওয়ার কষ্ট তার কমেনি। সে মৃদু কণ্ঠে মিস্টার চেনসিং আর প্রফেসরকে বিদায় জানিয়ে ডরমিটরির দিকে পা বাড়ালো। বিদায়ের মুহূর্তে মিস্টার চেনসিং প্রফেসরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, প্রফেসর, ফিওনা আমার একমাত্র নাতনি। ও যেন কোনো রকম অসুবিধায় না পড়ে, আপনি দেখবেন, ঠিক আছে? প্রফেসর আশ্বস্তভাবে মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই মিস্টার চেনসিং, আপনি নিশ্চিন্তে থাকুন, ফিওনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। ফিওনা ততক্ষণে বেশ কিছুটা দূর চলে গেছে। তার অন্তরে মিশ্র অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। একদিকে নতুন পরিবেশের উত্তেজনা, অন্যদিকে মিস্টার চেনসিংকে ছেড়ে যাওয়ার বেদনা। কিন্তু তার সামনে এখন এক নতুন অধ্যায়। শাওই ওয়ান ডরমিটরির 5 নম্বর রুমের দিকে। শাওই ওয়ান ডরমিটরির 5 নম্বর রুমটি সাদামাটা কিন্তু আরামদায়ক স্থান। রুমটি হালকা রঙের দেয়াল আর আধুনিক আসবাবপত্রের সাথে সাজানো। এখানে 2টি একক বিছানা রয়েছে। প্রতিটি বিছানার পাশে একটি ছোট কাঠের টেবিল। একটি বড় জানালা রুমটিতে প্রাকৃতিক আলো প্রবাহিত করে আর বাইরের সবুজ পরিবেশের দৃশ্য দেখায়। রুমটিতে একটি স্টাডি ডেস্ক, একটি বুক সেলফ আর একটি আলমারি রয়েছে, যা স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় সবকিছু রাখতে সুবিধাজনক। নরম পর্দা, একটি ছোট কার্পেট আর
কয়েকটি গাছপালা রুমটিতে আরামদায়ক পরিবেশ যোগ করেছে। মোট কথা রুমটা ফিওনার থাকার জন্য একটি সুস্থ ও সুন্দর স্থান হবে। ফিওনা লাগেজ হাতে নিয়ে ধীরে ধীরে শাওই ওয়ান ডরমিটরির 5 নম্বর রুমটিতে প্রবেশ করে। ঘরের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করলো রুমটি পরিপাটি আর পরিচ্ছন্ন। ফিওনার চোখ গেল পাশের বেডে, যেখানে একটি মেয়ে বসে তার লাগেজ গোছাচ্ছিল। মেয়েটি ছিল ফিওনার ক্লাসমেট লিয়া। তাকে দেখে ফিওনার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। ও, তুমি এখানে? ভালো লাগছে তোমার সঙ্গে আবার দেখা হয়ে। লিয়া হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ আমি এখানেই থাকি। তুমি কেমন আছো? আসো, আমি তোমার লাগেজ কোথায় রাখতে হবে দেখিয়ে দিই। ফিওনা মনে মনে কিছুটা স্বস্তি পেল। লিয়া তার লাগেজের ব্যবস্থা করতে সাহায্য করলো আর দুজনেই রুমের নতুন পরিবেশে নিজেদের স্থান করে নিল। গভীর রাত, পুনরায় সেই অজানা পাহাড়ের গুহায় ল্যাবের সামনে বসে আছে সেই আগন্তুক। তার কম্পিউটার স্ক্রিনে আরেকটি ল্যাবের প্রতিফলন দেখা যাচ্ছে। ভিডিও কল চলছে। ড্রাকনিস, আগন্তুক ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি ব্যর্থ হয়ে ফিরেছি। আমি পারিনি আমার ভাই এথেরিয়ানকে ফিরিয়ে আনতে। ওর অবস্থা খুবই গুরুতর। এভাবে কিছুদিন থাকলে ও তার সর্বোচ্চ শক্তি আর ক্ষমতা হারিয়ে ফেলবে। কম্পিউটার স্ক্রিনে ড্রাকনিসের মুখ চিন্তা আর উদ্বেগে ভরা। কিন্তু তুমি ব্যর্থ হলে কিভাবে? তুমি তো ভেনাসের সর্বশক্তিমান ড্রাগন প্রিন্স। আগন্তুক গভীর হতাশার সঙ্গে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই শক্তিশালী ছিল। আমি সেরাফিক ডিটারেন্ট নামের একটি রাসায়নিক দেখেছি, যা আমার জন্য তো বটেই, অন্য কোনো ড্রাগনের জন্য বিপজ্জনক। আমাদের এখন অন্য কোনো পরিকল্পনা নিতে হবে। ড্রাকনিস মাথা নেড়ে বলল, তুমি ওখান থেকে ফিরে এসেছো, এখন আমাদের দ্রুত কিছু করা প্রয়োজন। তুমি যা পারো তা করবে, কিন্তু এথেরিয়ানের জন্য সময় খুবই কম। আগন্তুক কলটি কেটে দিল। গভীর শুনশান নীরবতা। গুহার অন্ধকারে আগন্তুক কম্পিউটার স্ক্রিনে কিছু টাইপ করছিল। হঠাৎ স্ক্রিনে একে একে কিছু ছবি ভেসে উঠল। প্রথম ছবিটি ছিল মিস্টার চেন সিং, দ্বিতীয় ছবিটি ছিল ওয়াংলির, আর তৃতীয় ছবিটিতে ছিল একটি তরুণী। তরুণীটির ছবি দেখে আগন্তুক কিছুটা অবাক হলো। এতক্ষণ সে ল্যাবে কার কার আগমন ঘটেছিল, এথেরিয়ান বন্দী থাকা অবস্থায় তা বিশ্লেষণ করছিল, আর এই তরুণীটির উপস্থিতি তার পরিকল্পনায় নতুন একটি ধাঁধা যোগ করলো। এই মেয়েকে? আগন্তুক নিজের মনেই প্রশ্ন করল। তার চিন্তার লাইনটি এবার নতুন দিকে নিতে শুরু করলো। ছবিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে বিস্তারিত তথ্য ভেসে উঠল। আগন্তুক মৃদু কণ্ঠে বলল, এলিসন ফিওনা। তথ্যের বিশ্লেষণে আগন্তুক বুঝতে পারল যে এই তরুণী ফিওনা ল্যাবের সিক্রেট প্রকল্পের সাথে কোনোভাবে জড়িত। তার উপস্থিতি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার সম্পর্কিত তথ্য আরও গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন অনুভব করল। পুরোপুরি ডিটেইল বের করার সাথে সাথে আগন্তুক গম্ভীরভাবে চিন্তা করতে লাগলো। মিস্টার চেন সিং এর একমাত্র নাতনি পিকিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। পেয়েছি আমি আমার শিকার। এবার তার মাধ্যমে আমি আমার ভাইকে উদ্ধার করব। আগন্তুক লোকেশন ট্র্যাকিং সিস্টেমে ফিওনার অবস্থান শনাক্ত করার সাথে সাথে তার মুখে একটি সন্তুষ্টির হাসি ফুটে উঠল। স্ক্রিনে দেখা গেল ফিওনার অবস্থান পিকিং ইউনিভার্সিটির ডরমিটরিতে। আগন্তুক ঠোঁট প্রসারিত করে হাসল। চোখে মুখে এক অদ্ভুত উল্লাস প্রকাশ পেল। মিস্টার চেন সিং, এবার তোমার আদরের নাতনি খুলবে ওই সিক্রেট রুমের দরজা। যদি আমি আমার পরিকল্পনা সফল হতে না পারি, তবে আমি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন নই। তার এই কথাগুলো দেয়ালের উপর ধ্বনিত হয়ে ফিরে আসলো। আকাশ ও বাতাসে তার সংলাপে সাড়া দিল। এক ঝাঁকুনি হাওয়ার গর্জনে চারপাশ কেঁপে ওঠে। ফিওনা পড়ার ডেস্কে বসেছিল। খোলা জানালা দিয়ে প্রবাহিত দমকা হাওয়া তার মুখে লাগলো, যা অস্বাভাবিকভাবে তীব্র আর ঠান্ডা ছিল। এই হাওয়ার মধ্যে এমন কিছু ছিল যা তার অজান্তেই তার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টির আগাম বার্তা দিল। মনে হলো এই অদ্ভুত হাওয়া কিছু বড় পরিবর্তন অথবা বিপদ সংকেতের বহন করছে, যার প্রভাব তার জীবনে শিগগিরই স্পষ্ট হবে। রাতের অন্ধকারে ফিওনা আর লিয়া ঘুমিয়ে পড়ার পরেও ফিওনার সঙ্গমতেও ছিল না। সে জানালার সামনে এসে দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারার মাঝে ভেনাস খুঁজে পাওয়ার এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল।
তার মনে হঠাৎই একটা অস্বস্তির অনুভূতি ছাড়া নিজের অজান্তেই সে নিজের ভেতরে অস্থিরতা অনুভব করছিল। জ্যাসপার তার স্মার্ট ঘড়িটি নিয়ে একটি নতুন কৌশল গ্রহণ করলো। সে বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফিওনার ছবির সাথে ঘড়ির সংযোগ স্থাপন করলো। এই প্রযুক্তি ব্যবহার করে ঘড়িটি ফিওনার সামনে দিকে গেলে একটি সিগন্যাল দেবে। অ্যাপ্লিকেশনটি ঘড়ির ব্লুটুথ ফিচারের মাধ্যমে ফিওনার ছবি বিশ্লেষণ করে, আর যখনই ফিওনা তার দৃষ্টির আওতায় আসবে, ঘড়িটি একটি বিশেষ সংকেত পাঠাবে যা জ্যাসপারকে তার উপস্থিতি সম্পর্কে সতর্ক করবে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা তাকে বাস্তব সময়ের তথ্য সরবরাহ করবে, ফিওনার অবস্থান নির্ধারণ করতে সাহায্য করবে। এই প্রযুক্তির মাধ্যমে জ্যাসপার নিশ্চিত হতে পারবে যে তার লক্ষ্য ফিওনা কোথায় রয়েছে, আর সে তার পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। আগামী পর্বে ভেনাসের ড্রাগন প্রিন্স এবং ফিওনার মধ্যে দেখা হবে।